আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আবারও তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সসীম ধারা নিয়ে আলোচনা করব। তোমরা জেনে খুশি হবে যে সসীম ধারা তথা নাম্বার থিওরিতে যে সকল বিজ্ঞানী অবদান রেখেছেন তারা একজন আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। তার নাম শ্রীনিবাস রামানুজন। তিনি 1887 সালে ভারতবর্ষে জন্মগ্রহণ করেন এবং 1922 1 থেকে 10,000 সংখ্যার বৈশিষ্ট্য জানতেন। অর্থাৎ 1 থেকে 10,000 পর্যন্ত যত সংখ্যা আছে তাদের বৈশিষ্ট্য তিনি দেখে অনায়াসে বলে দিতে পারতেন। সেরকম তার একটা জীবনে একটা গল্প বলি যে সে যখন অসুস্থ ছিল তাকে দেখতে তার এক বন্ধু আসছে। তো বন্ধু যে গাড়িতে করে আসছে সেই গাড়ির নাম্বার হলো 1729। তো যে কোনো কারণে বন্ধু বলল যে এই নাম্বারটা খুব বোরিং, কিন্তু শ্রীনিবাস বললেন যে না, নাম্বারটা মোটেও বোরিং না, এই নাম্বারটার ভিতর একটা গাণিতিক বৈশিষ্ট্য লুকিয়ে আছে। তো সে বলল কি সেটা? সে বলল যে এটা একমাত্র ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে যার ঘনের দুইটা সংখ্যার ঘনের সমষ্টি রূপে দুইভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যার ঘনের সমষ্টি দুটি ভিন্ন উপায়ে প্রকাশ করা যাবে। অর্থাৎ সেটা কিভাবে আমরা একটু দেখি। অর্থাৎ আমি যদি বলি 1729কে আমরা ঘনের সমষ্টি রূপে দুইভাবে আমরা পৃথক করতে পারবো। সেটা হলো, আমি যদি 1 এর কিউব করি এবং যদি আমি 12 কিউব করি তাহলে দেখা যাবে যে 1729 হচ্ছে। আবার যদি আমি 9 এর কিউব করি এবং 10 এর কিউব করি তাহলেও দেখা যাবে 1719 হচ্ছে। তাহলে এই যে দেখা গেল আমাদের ভারতবর্ষের সেই বিজ্ঞানী শ্রীনিবাস রামানুজন তিনি এরকম আমাদের এই ধারার অঙ্কগুলোকে বা ধারাকে বা নাম্বারিং থিওরিতে অনেক সাফল্য মণ্ডিত অবদান রেখেছেন। যাই হোক, আমরা চলে আসি ধারায়, আমাদের মূল আলোচনায়। তাহলে ধারার আলোচনা শুরু করার আগে আমাদের একটু অনুক্রম সম্বন্ধে জানতে হবে যে আসলে অনুক্রম জিনিসটা কি। অনুক্রম হলো যে কতগুলো রাশিকে যদি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে সাজানো হয় এবং প্রত্যেকটি রাশির পূর্ববর্তী এবং পরবর্তী পদের সাথে একটা যদি সম্পর্ক থাকে তবে তাকে আমরা অনুক্রম বলতে পারি। আবারও রাশিগুলোকে এমনভাবে সাজানো হবে যার পূর্ববর্তী এবং পরবর্তী পদের সাথে একটা বিশেষ নিয়মের সম্পর্ক বিদ্যমান থাকবে, তাকেই আমরা বলতে পারি যে অনুক্রম। এখন অনুক্রমের মাঝে কমা দিয়ে প্রকাশ করতে হয়। যেমন অনুক্রমের পদগুলো যদি আমি লিখি, অনুক্রমের একটা পদ U1, তারপরে U2, U3, U4 ডট 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 আমরা তারপরে UN লিখতে পারি। প্রত্যেকটা অনুক্রমের পদের মাঝে আমরা কি কমা দিলাম UN, অর্থাৎ n তম পদ সংখ্যা কি n সংখ্যক পদ এই অনুক্রমটিতে বিদ্যমান। তাহলে একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একটা অনুক্রম আমরা লিখতে পারি যেমন 1 2 3 4 ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা n সংখ্যক পর্যন্ত, n স্বাভাবিক সংখ্যা। তাহলে আবার আমরা লিখতে পারি যে 2 4 6 8 এরকম চলতে থাকবে। আচ্ছা, আবারও আমরা লিখতে পারি যদি বিজোড় সংখ্যার একটা লিখি, বিজোড় সংখ্যা 1 3 5 7 9। এখন এগুলো সবই হলো অনুক্রম। এখন আমি বলছিলাম যে কোনো রাশি তার পূর্ববর্তী এবং পরবর্তী পদের সাথে একটা সম্পর্ক থাকবে এবং সম্পর্কটা হবে সাধারণ সম্পর্ক, অর্থাৎ কমন। দেখা গেল এখানে আমি 1 2 ইন্ডিকেট করলাম, 2 এর পরবর্তী পদ হলো 3 আর পূর্ববর্তী পদ হলো 1। তাহলে পরবর্তী পদের সাথেও তার পার্থক্য 1, পূর্ববর্তী পদের সাথেও তার পার্থক্য 1। তেমনি ভাবে এখানে একটা অনুক্রম, জোড় সংখ্যার অনুক্রম। এই অনুক্রমটা হলো জোড় সংখ্যার অনুক্রম। এটাকে যদি আমি প্রকাশ করতে চাই, মানে যে কোনো একটা রাশি বা পদ আমি ধরলাম, এই যে পদটা, পদের পূর্ববর্তী পদের সাথে পার্থক্য 2, এটার সাথে পার্থক্য 2, তার একটা সাধারণ সম্পর্ক বিদ্যমান আছে এবং মাঝখানে কমা দিয়ে প্রকাশ করা হয়েছে। এই সেটটাকে অথবা এটাকে আমরা একটা সমাবেশ বলতে পারি। এখন এই 1 নম্বর যেটা আমরা অনুক্রম বললাম, এটা সাধারণ ভাবে প্রকাশ করার সাধারণ পদ হলো n। তেমনি ভাবে
এই জোড় সংখ্যাটাকেও যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে তারও একটা সাধারণ পদ বের করা সম্ভব, তাহলে সেটাকে আমরা 2n বলতে পারি। তেমনি ভাবে এই বেজোড় সংখ্যাটাকেও যদি একটা সাধারণ পদ দ্বারা আমি প্রকাশ করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমি একটা সাধারণ পদ দিতে পারি। হ্যাঁ, সেটা হবে 2n-1। এভাবে প্রত্যেকটা অনুক্রমের একটা সাধারণ আমরা পদ হিসেবে বিবেচিত করতে পারি। তেমনিভাবে যদি বলি আমরা সাধারণ সংখ্যার বর্গকে একটা অনুক্রম হিসেবে সাজাবো, তাহলে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, এভাবে একটা অনুক্রম যেতে পারে। তাহলে তারও এক সাধারণ পদ থাকবে, অর্থাৎ n²। যেহেতু n মানে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার বর্গের অনুক্রম, তো সুতরাং স্বাভাবিক সংখ্যার বর্গের অনুক্রম, সুতরাং স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, n এর উপর স্কয়ার দিলে এর একটা সাধারণ পদ তৈরি হবে বা সাধারণ পদ হিসেবে এটা পরিগণিত হবে। তাহলে অনুক্রম সম্বন্ধে আমরা জানলাম। এখন যদি আমরা এটা আসি, n মানে সাধারণ সংখ্যা, যদি এর পরের পদ হবে সাধারণ সংখ্যা যেহেতু, তাহলে পরে 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি চলতে থাকবে। আর যদি এটাতে আসি যে সাধারণ পদ 2n ধরলাম, 2n, এখানে যদি আমি 1 বসাই, n এর মান যদি, n মানে স্বাভাবিক সংখ্যা, n এর মান যদি 1 বসাই তাহলে প্রথম পদ 2 এসে যাচ্ছে এখানে জোড় সংখ্যা। যদি আমি 2 বসাই n এর মান, তাহলে 2 দুগুণে 4 আসছে, মানে 2 × 2 4 আসছে। আমি যদি 3 বসাই তাহলে 2 × 3 6 আসছে। এভাবে সকল জোড় সংখ্যা পাওয়া যাবে এবং সকল জোড় সংখ্যার অনুক্রমের সাধারণ পদটি হবে 2n। আচ্ছা শিক্ষার্থীরা, এর পরেরটা দেখো যে যদি বেজোড় সংখ্যার অনুক্রমের সাধারণ পদটাকে আমি 2n- হিসেবে অভিহিত করেছি বা লিখেছি, তো এখানে যদি 1 বসাই, 2 × 1 2 - 1, এখানে 1 চলে আসবে। যদি n এর মান এখানে আমি 2 বসাই, 2 × 2 4 - 1 3 চলে আসবে, 3 চলে আসবে, দ্বিতীয় পদটা চলে আসলো। তৃতীয় পদের জন্য আমরা n এর মান 3 বসাবো, তৃতীয় পদের জন্য n এর মান আমরা কি 3 বসাবো। তাহলে 3 যদি বসাই, 2 × 3, 2 × 3, 3 দুগুণে মানে 3 দুগুণে 6, যদি 1 আমরা বিয়োগ করে দেই তাহলে আমাদের 5 আসে, আমরা তৃতীয় পদটা পাচ্ছি। চতুর্থ পদের জন্য 4 হবে, আমরা এখানে ক্যালকুলেশন করে 7 পাবো। পঞ্চম পদের জন্য n এর মান 5 হবে, আমরা ক্যালকুলেশন করে দেখা যাবে এখানে 9 পাবো। তেমনি ভাবে n এর মান যদি 1 ধরি 1, 2 ধরলে 4, 3 ধরলে বর্গ করলে 9 এবং 4 ধরলে বর্গ করলে 16 হবে। তাহলে আমরা অতি সংক্ষেপে অথবা বুঝতে পারলাম যে অনুক্রম জিনিসটা কি। তো আসো শিক্ষার্থীরা, অনুক্রমটা আমাদের ধারাটা বোঝার জন্য একটু অনুক্রমটা দরকার ছিল, আমরা অনুক্রমটা সংক্ষেপে আলোচনা করলাম। এরপরে আসলে আমরা ধারায় চলে যাই যে ধারা জিনিসটা কি। দেখো যে একটা অনুক্রমের পদগুলোর মাঝে পরপর যদি যোগ চিহ্ন দ্বারা আমরা যোগ চিহ্ন বসিয়ে দেই তাহলে অনুক্রমটি আর অনুক্রম থাকবে না, সেটি ধারায় পরিণত হবে। আমরা আবার একটু দেখি যে এখানে আমাদের অনুক্রমের যে পদগুলো ছিল আমরা একটু দেখি, u1, u2, u3, u4, u5 ইত্যাদি ইত্যাদি ছিল। এখন এই যে অনুক্রমে যে এই পদগুলো ছিল, মাঝখানে আমার সংজ্ঞায় কি বলছি, একটু আগে যে সংজ্ঞাটা বললাম যে অনুক্রমের পদগুলোর মাঝে পরপর যদি যোগ চিহ্ন দিয়ে দেই কমা উঠিয়ে, তাহলে এটা আর অনুক্রম থাকবে না, ধারা হয়ে যাবে। তাহলে আমরা এখানে কমা না দিয়ে মাঝখানে পরপর কি করলাম, প্লাস দিলাম। প্লাস দেওয়ার ফলে এটা আর অনুক্রম থাকলো না, এটা কি হয়ে গেল, ধারা হয়ে গেল। আচ্ছা, তাহলে ধারা আমরা একটা উদাহরণ হিসেবে দিতে পারি। আমরা এখানে যে উদাহরণগুলো দিছি সেই উদাহরণগুলোর মাঝেই যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে দেই তাহলে আর সেটা অনুক্রম থাকে না, ধারা হয়ে যায়। যেমন আমরা প্রথমে লিখছিলাম স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে ওখানে যদি মাঝখানে প্লাস দেই 1 + 3, 1 + 2 + 3 + 4 + 5 6 ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা একটা ধারায় পরিণত হলো। জোড় সংখ্যার যে অনুক্রমটি লিখছিলাম আমরা, স্বাভাবিক জোড় সংখ্যার যে অনুক্রম লিখছিলাম, সেখানে যদি স্বাভাবিক জোড় সংখ্যার মাঝ বরাবর যদি প্রত্যেকটার মাঝে যদি আমি প্লাস চিহ্ন দিয়ে দেই তাহলে এটি আর অনুক্রম থাকে না, এটি একটি ধারা হয়ে যাবে। এবং পরবর্তীটা দেখি 1 + 3 এটা একটা ধারায় পরিণত হলো, এটাও ধারা হলো। তাহলে আমরা ধারা জিনিসটা বুঝতে পারলাম। এই ধারায় দেখা গেল যে যে কোনো পদ থেকে তার
পূর্ববর্তী বা পরবর্তী পদের পার্থক্য কিন্তু সমান, অর্থাৎ একটা সাধারণ অন্তর থাকবে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আবার সাধারণ অনুপাতও থাকতে পারে। সে জিনিসটা আমরা একটু পরেই আসতেছি। তাহলে আমরা অনুক্রম কি এবং ধারা কি এই বিষয় দুটো আমরা জানতে পারলাম। তাহলে এখন আমরা আসি ধারার প্রকারে চলে আসি। ধারা প্রথমত দুই প্রকার, এটা হলো সসীম ধারা, অসীম ধারা। তাহলে আসো দেখি আমরা সসীম ধারা, তারপরে কি অসীম ধারা। তাহলে সসীম ধারা কি? অর্থাৎ যেই ধারার পদ সংখ্যা নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট সংখ্যক পদ থাকবে, তাকে সসীম ধারা বলা হবে। যেমন আমি এখানে লিখলাম u1 u2 u3 প্লাস un, অর্থাৎ এই ধারাটার পদ সংখ্যা নির্দিষ্ট n সংখ্যক পদ, তাহলে এটা সসীম ধারা। এর পদ সংখ্যা একটা নির্দিষ্ট পদ সংখ্যা রয়েছে, তাহলে এটাকে আমরা সসীম ধারা বলতে পারি। একটা উদাহরণ হিসেবে আমি প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4 6 8, তাহলে এটা n সংখ্যক পদ 8 পর্যন্ত আমি ধরলাম, অর্থাৎ এই ধারাটার পদ সংখ্যা 4 এর বেশি আর এর পদ সংখ্যা হবে না, কারণ আমি ধারার পদ সংখ্যা 4টি, অর্থাৎ শেষ পদ 8, প্রথম পদ 2, শেষ পদ 8, প্রথম পদ 2, অর্থাৎ পদ সংখ্যা 4টা পদ সংখ্যা। এটা একটা সসীম ধারা। তাহলে অসীম ধারাটা কি? অসীম ধারা এটা পদ সংখ্যা যদি নির্দিষ্ট না থাকে তাহলে সেটাকে আমরা অসীম ধারা বলতে পারি, অর্থাৎ এটা চলতে থাকবে, এ ধারা শেষ হবার নয়। যেমন আমরা অসীম ধারারূপে যদি স্বাভাবিক জোড় সংখ্যা প্রকাশ করতে চাই 2 4 6 8 প্লাস চলতে থাকবে, অর্থাৎ জোড় সংখ্যা যত আছে একের পর এক চলতে থাকবে, এ ধারার পদ সংখ্যা কিন্তু নির্দিষ্ট নয়, এটি অসীম ধারা। তো আমি শুরুতেই বলছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় অসীম ধারা নয়, আমাদের আলোচ্য বিষয় সসীম ধারা। তাহলে আমি সসীম ধারা নিয়ে আজকে আলোচনা করব। তবে অসীম আর সসীম ধারা আবার দুই ভাগে বিভক্ত। সেটা কি? সমান্তর এবং গুণোত্তর। আমরা এই দুই ধারাটা আবার কি সমান্তর ধারা, আর একটা হলো গুণোত্তর ধারা। এই আবার দুটো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, দুটো প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখা গেল সমান্তর ধারা কি? সমযোগ অন্তর সমান্তর, মানে প্রত্যেকটা পদের সাথে, অর্থাৎ যে কোনো পদের সাথে, পরপর দুটি পদের সাথে তার একটা সাধারণ অন্তর বা পার্থক্য বিদ্যমান থাকবে। তাহলে যেমন আমরা যদি একটা ধারা ধরি u1 প্রথম পদ, u2 দ্বিতীয় পদ, u3 প্লাস un হলো, তাহলে এই পদ থেকে এই পদের যে পার্থক্য, এই পদের যে পার্থক্য, দুটো পার্থক্যই কি থাকবে? সমান থাকবে। তার একটা উদাহরণ হিসেবে আমরা টেনে নিয়ে আসতে পারি 2 মানে 2 4 6 একটু আগে যেটা লিখলাম প্লাস n সংখ্যক, অথবা এটাকে আমি যদি এই পর্যন্ত রাখি, এটা একটা সসীম ধারা হয়ে যায়, ঠিক আছে। তাহলে যদি দেখি এটার যে কোনো পদ ধরলাম আমরা পদ সংখ্যা, দ্বিতীয় পদ 4 থেকে 2 এর পার্থক্য 2, 4 থেকে আবার 6 এর পার্থক্য 2, আবার 8 থেকে 6, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদ থেকে প্রত্যেকটা পদের পার্থক্য একটা নির্দিষ্ট পার্থক্য, সেটা হলো এখানে দেখা যাচ্ছে 2, তাহলে এটা একটা সমান্তর ধারা। আবার গুণোত্তর ধারাটা কি? একটা পদ থেকে আরেকটা পদে যদি সাধারণ একটা অনুপাত বিদ্যমান থাকে তবে আমরা বলতে পারবো এটা কি গুণোত্তর ধারা। যেমন আমরা এখানে যদি বলি 1 ধারা আমি লিখি 2 4 8 16, এই ধারাটায় দেখা যাবে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত বা ভাগ, তাহলে দেখা গেল 4/2 অনুপাত হলো 2। আচ্ছা, এরপরে যদি আমরা আবার বলি যে 8
বাই 4, তাহলে এর অনুপাত হবে কত 2। তাহলে দেখা গেল প্রত্যেকটার ক্ষেত্রে একটা সাধারণ অনুপাত বিদ্যমান আছে 2, তাহলে এটা একটা গুণোত্তর ধারা। তেমনি ভাবে আরেকটা গুণোত্তর ধারার আমরা উদাহরণ একটু দেই তোমাদের বোঝার সহজার্থে, যেমন হাফ 1/4 1/8 1/16। এখানেও দেখা যাচ্ছে 1/4 কে যদি আমি হাফ দ্বারা ভাগ করি তাহলে হবে হাফ হবে। আবার দেখা গেল 1/8 কে যদি আমি 1/4, অর্থাৎ যে কোনো পদ ভাগ তার আগের পদ, অর্থাৎ অনুপাত বের করার জন্য যে কোনো পদ ভাগ তার আগের পদ, অর্থাৎ আমি 1/8 দিলাম, তার আগের পদ 1/4 দিলাম, তাহলে ভাগফল হলো 2। তাহলে এখানে সাধারণ অনুপাত দাঁড়ায় 2। তাহলে এটাও একটা গুণোত্তর ধারা। তো সমান্তর গুণোত্তর ধারা কি আমরা বুঝতে পারলাম। তো আমি আজকে তোমাদের সামনে সমান্তর ধারাটা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারার বিষয়ে হয়তোবা দু একটা ক্লাস দরকার হবে। এই ক্লাস শেষ হলেই আমরা গুণোত্তর ধারায় চলে যাব। তো আসলে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করি। সমান্তর ধারা আগেই বলছি, সমযোগ অন্তর সমান্তর, সমান্তর ধারা। তাহলে দেখা গেল সমান্তর ধারার একটা উদাহরণ আমরা আগেই দিয়েছিলাম, 2 4 8 6 8 10। তাহলে এখানে দেখা গেল যদি আমরা প্রত্যেকটা সাধারণ অন্তর বের করতে চাই, দেখি যে সমান আসে কিনা। আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দিলাম, 4 - 2 2 আসলো। আমরা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ দিলাম, 6 - 4 2 আসলো। আমরা চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ যদি দেই, তাহলে 8 - 6 2 আসলো। তাহলে দেখা গেল প্রত্যেক ক্ষেত্রে এখানে সাধারণ একটা অন্তর বা পার্থক্য 2 আসছে। হ্যাঁ, তাহলে এটা একটা নিঃসন্দেহে এটা একটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা বুঝতে পারছি। এখন সমান্তর ধারার কিছু সূত্র আছে। আমরা সমান্তর ধারার যদি n-তম পদ বের করতে হয় বা n-তম পদ দরকার হয়, সেক্ষেত্রে কিছু সূত্র আছে। সেই সূত্র নিয়ে আলোচনা করে আমরা কিছু অঙ্ক করব আজকে। ধরি কোন একটি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত সাধারণ অন্তর b। তাহলে একটা সমান্তর ধারার সাধারণত প্রথম পদকে a দ্বারা এবং সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি প্রথম পদকে a ধরছি। তাহলে এখানে দেখা গেল কি যে প্রথম পদ সমান a, সাধারণ অন্তর ধরছি d। তাহলে দ্বিতীয় পদ কি দাঁড়ায়, অর্থাৎ এর সাথে যদি আমি যদি d যোগ করি তাহলে আমি কি দ্বিতীয় পদ পাচ্ছি, কারণ একটা থেকে আরেকটার পার্থক্য d দেওয়া হয়েছে। তাহলে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য হবে d। তাহলে প্রথম পদের সাথে যদি d যোগ করে দেই তাহলে আমরা দ্বিতীয় পদ পাচ্ছি। এভাবে আমি তৃতীয় পদ পেতে হলে প্রথম পদের সাথে অথবা দ্বিতীয় পদের সাথে আবার d যোগ হবে, মানে a + 2d হবে। এরকম ভাবে যদি আমি চতুর্থ পদ বের করতে চাই, a প্লাস এখানে হবে 3d, কারণ এটার সাথে আরেকটা d পার্থক্য যোগ হবে 3d। আচ্ছা, এখন এটাকে যদি আমি একটা সাধারণ পদ হিসেবে প্রকাশ করতে চাই, অর্থাৎ n-তম পদের জন্য বের করার জন্য একটা সাধারণ পদ হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে এটাকে একটু আমি সাজালেই কিন্তু হয়ে যায়। সেটা কিভাবে দেখি আমরা। a নিলাম প্লাস, এটা হলো প্রথম পদ, এটা প্রথম পদ, তাহলে 1 - 1 * কত
ডি। এখানে 1 মানে প্রথম পদের জন্য 1 একতম পদ, আর এই 1 হলো সূত্রের। তাহলে a প্লাস এটা দ্বিতীয় পদ, তাহলে 2 1 ইনটু ডি হবে 2 1 ডি। আচ্ছা, তৃতীয় পদের ক্ষেত্রে আমরা প্রকাশ করতে পারি a প্লাস 3 1 ডি, চতুর্থ পদের জন্য a প্লাস 4 1, চতুর্থ তাই 4 বা 4 হয়েছে। আচ্ছা, তাহলে দেখা গেল আমরা সাধারণভাবে এটাকে প্রকাশ করতে পারি এভাবে। যদি পঞ্চম পদ হয় এখানে 5 হবে, ষষ্ঠ পদের জন্য 6 7 8 9 ইত্যাদি এভাবে ডট 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 যেতে থাকবে। যেতে যেতে যদি এখন হয় n তম পদ, n তম পদ যদি হয় তাহলে a প্লাস n মাইনাস 1 ইনটু ডি। তাহলে n তম পদের যে সূত্র বা n তম পদ আমরা a প্লাস n মাইনাস 1 ডি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা একটা সূত্র প্রতিপাদন বা সূত্রে চলে আসলাম। সেটা কি? যে n তম পদের সূত্র, সমান্তর ধারার n তম পদের সূত্র। সূত্রটা আমি সাইড থেকে লিখি, n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু ডি, যেখানে a n d প্রত্যেকটা একটা অর্থ বহন করে। অর্থাৎ a মানে প্রথম পদ একটা ধারার, n মানে পদ সংখ্যা অর্থাৎ ওই ধারাটিতে কতটি পদ আছে, এবং d মানে প্রত্যেকটা পাশাপাশি দুইটা পদের অন্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমান্তর ধারার n তম পদ বের করার যে সূত্রটা শিখলাম, আসলে সেই সূত্রের প্রয়োগে কয়েকটা অঙ্ক করি। তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্ক দেখো, 2 5 12 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে আসো দেখো আমরা এখানে কি দেওয়া আছে। এখানে ধারাটির প্রথম পদ, বলতো ধারাটির প্রথম পদ কি? ধারাটির প্রথম পদ হলো a সমান 2 এবং সাধারণ অন্তর b সমান কি? যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। অর্থাৎ আমি যদি এখানে -5 নেই, বিয়োগ হবে 2। আমি যদি এখন নিতাম -12 নিতাম, তাহলে তো -5 ব্র্যাকেট, তাহলে প্রত্যেকটারই অ্যান্সার আসতো -7, -7 সেটা প্লাস হয়ে যায়। অর্থাৎ আমি যদি 5 নেই, পূর্ববর্তী পদ 2 বিয়োগ করতে হবে, যদি 12 নেই, পূর্ববর্তী পদ 5 বিয়োগ করতে হবে -5, এবং যদি -19 নেই তাহলে পূর্ববর্তী পদ -12 নিতে হবে। কিন্তু আমরা 2 নিতে পারতেছি না, কারণ 2 এর আগে কোনো পদ নেই। আচ্ছা, তো আবার এখন আমাদের একটা অ্যান্সার চলে আসছে, সেটা হলো ধারাটির সাধারণ অন্তর। ধারাটির সাধারণ অন্তর আমরা বের করে ফেলেছি, সেটা হলো কত? -7। এখন আমরা 12তম পদ বের করব। সেক্ষেত্রে আমরা কি? আমরা জানি n তম পদের সূত্র কত? n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে সুতরাং আমাদের পদ চেয়েছি কত? 12তম পদ সমান আমরা কি বলতে পারি? এখানে 12তম পদ বের করব, তাহলে a মানে কি? প্রথম পদ। প্রথম পদ এখানে আমাদের আছে 2 প্লাস n হলো 12তম পদ বলছে 12 মাইনাস 1, d এর মান আমরা পেয়েছি -7। 2 11 ইনটু -7, তাহলে কি দাঁড়ায়? প্লাসে মাইনাসে মাইনাস 7 11 77 -75, এটা আমাদের অ্যানসার হয়ে গেল। তাহলে আমরা অ্যানসার লিখতে পারি অ্যানসারে আমরা লিখতে পারি সাধারণ অন্তর -7 এবং 12তম পদ -75। অর্থাৎ এই ধারাটিকে যদি আমি কন্টিনিউ করি, যে 1 2 3 4 চারতম পদ হলো -19, এভাবে 5 6 7 8 9 10 11 12তম পদ যদি আমরা বের করতে চাই, তাহলে দেখা যাবে -70। আচ্ছা, তাহলে
আশা করি এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা আরেকটা অঙ্ক করব, আমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্ক। আমরা দেখি সেটা আমাদের কি চেয়েছে। ধারাটি কোন পদ 392, অর্থাৎ এখানে একটা ধারা বলছে, সেটা হলো কি 8 11, এটা একটু মুছে ফেলি, 8 11 14 প্লাস 17 প্লাস ডট 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 ধারাটির কোনতম পদ 392, অর্থাৎ 392, অর্থাৎ 392। আমরা এখানে দেখি ধারাটির প্রথম পদ a সমান কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। সাধারণত d সমান যদি আমরা বের করতে চাই তাহলে দেখা যাবে 11 মাইনাস 8 সমান আমাদের 3 বের হচ্ছে। তাহলে এখন বলছে কোনতম পদ আমাদের 392 হবে। এটা আমাদের জানা নাই কোনতম পদ 392। তাহলে আমরা ধরি n তম পদ 392। আবার আমরা এটাও জানি n তম পদের সূত্র, n তম পদ a প্লাস m মাইনাস 1n। তাহলে দেখা গেল এটা n তম পদ আর আমরা ধরে নিছি n তম পদ এটা। তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখতে পারি a প্লাস m মাইনাস 1 ইনটু d সমান কত 392। তাহলে 392 এই ধারারই n তম পদ। তাহলে এই ধারার ক্ষেত্রে প্রথম পদ কত হবে আমরা বের করছি 8, n তম পদ আমরা জানি না, d এর মান আমরা জানি 3, তাহলে 392 m মাইনাস 1 3, 8 আমরা এই পাশে নিয়ে যাব 392 মাইনাস 8। আমরা এখন এই তিনটা এখানে গুণাকার আছে, এখানে ভাগ হয়ে যাবে। যদি এটাকে বিয়োগ করি তাহলে হয় 384 বাই 3। আমরা এই পাশে চলে আসি, তাহলে n সমান এটাকে যদি ভাগ করি 1 2 8 324। যাই হোক, এখন a 1 যদি এই পাশে চলে আসে তাহলে কত হবে, 1 এর পাশে প্লাস হয়ে যাবে। সুতরাং আমরা n তম পদ পেয়ে গেলাম 129। তাহলে দেখা গেল কি 129 তম পদ হলো 392, অর্থাৎ 139 তম পদ হলো 392। তাহলে আসো একটু তাকাও, দেখো যে প্রথমে আমাদের ধারাটি দেওয়া ছিল, আমরা প্রথম পদ সাধারণত নির্ণয় করলাম। আমাদের n তম পদ দেওয়া আছে, শুধু n এর মানটা বের করতে বলছে, অর্থাৎ n এর মানটা কত, n তম পদ বলা আছে 392। তাহলে আমাদের এটা n এর মানটা কত, এটা কততম পদ 392 সেটা বের করতে হবে। আমরা যে সূত্র শিখছি একটু আগে সেই সূত্র প্রয়োগ করে আমরা মানটা বের করে ফেললাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমান্তর ধারার n তম পদের সমষ্টি, n তম পদ বের করার সূত্র শিখলাম, তার প্রয়োগ করলাম, আমরা দুইটা অঙ্ক করলাম। আমরা আগামী ক্লাসে সমান্তর ধারার n তম পদের সমষ্টি নিয়ে আলোচনা করব। আর সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং এই সূত্রের আলোকে বইয়ের যে কয়টা অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা নিজেরা বাসায় বসে করে ফেলো। তো ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।